কিভাবে আমাদের ইয়াং জেনারেশন বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা এগুলো ক্যাচ আপ করতে পারে, বিদেশিদের সাথে কাজ করতে পারে, আমাদের সাথে কাজ করতে পারে, পাবলিকেশন করতে পারে। দর্শক, বলা হয়ে থাকে প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের মেধা, সময় এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসেতে। আপনাদের সঙ্গে আছি বরাবরের মতোই আমি মাসুক সিদ্দিক, এবং আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক সায়েন্টিস্ট ডক্টর জামাল উদ্দিন। স্যার, স্বাগতম আপনাকে। বসুন স্যার। স্যার, কেমন আছেন? খুবই ভালো, আলহামদুলিল্লাহ। অল দ্য প্রেজেস টু আল্লাহ তাআলা। আবার এসছি, গত জানুয়ারিতে এসেছিলাম। আচ্ছা, এবারও জানুয়ারিতে আবার দেখা হলো আপনার সাথে। একদমই তাই স্যার। প্রতিবার আপনি যখন আসেন আমরা আসলে একটা লোভ নিয়ে বসে থাকি যে আপনার সাথে আমরা আড্ডা দেব এবং আপনার যে বিভিন্ন গঠনমূলক কার্যক্রমগুলো সেগুলো দর্শককে জানাবো। স্যার, একদমই শুরুতে যদি আপনার কাছে জানতে চাই যে এবারের বাংলাদেশ সফর, এটা আপনার জন্য মনে হয় যে একটু অন্যরকম, উদ্দেশ্য এবং প্রেক্ষাপট দুটোই যদি জানতে চাই। এবারের উদ্দেশ্যটা হলো মেইনলি হলো দুটো, অ্যাকচুয়ালি তিনটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল। একটা হলো বুয়েটে, একটা গতকাল কুমিল্লা ইউনিভার্সিটিতে হয়েছে। সেটা হলো আপনার প্রথম ওদের ইন্টারন্যাশনাল কনফারেন্স, ব্রিজিং অন সায়েন্সেস ফর সাস্টেনেবল ওয়ার্ল্ড। তো ওখানে আমার ভালো লেগেছে যে অনেক ভিসি ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটির, এবং অনেক বিদেশ থেকে এসছে প্রফেসররা, বিভিন্ন দেশের, মালয়েশিয়া, কোরিয়া, সাউথ কোরিয়া, ইউএসএ, ইংল্যান্ড, বিভিন্ন দেশে। তাদের সাথে একসাথে কথা বলেছি, কেউ পরিচিত ছিল, কেউ জুনিয়র, কেউ সিনিয়র, এবং আমাদের উদ্দেশ্য ছিল যে একসাথে প্রথম ওই কনফারেন্সটা, যে আমরা সায়েন্সের জন্য, মানে দেশের জন্য যে ছেলে মেয়েদের যারা ইয়াং ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসর এবং ছাত্র আছে, তাদেরকে কিভাবে আপনার রিসার্চে এনকারেজ করা, রিসার্চকে আপনার আরও উন্নত মানে নিয়ে যাওয়া। আমাদের পাশের কান্ট্রি আপনি দেখেন, ইন্ডিয়া, চায়না অথবা মালয়েশিয়া, এরা অনেক দূরে চলে গেছে রিসার্চে। সেই জন্যই এই সমস্ত কনফারেন্সগুলো করা। এগুলো কিন্তু আগে ছিল না, হ্যাঁ, কিছু বছর আগে ছিল না, এখন হচ্ছে। তো এটি হলো উদ্দেশ্য, হলো বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করা এবং কনফারেন্স আপনার সেমিনার দেওয়া। আমি অলরেডি অনেকগুলো সেমিনারে অ্যাটেন্ড করেছি। আচ্ছা আচ্ছা, কি কি সেমিনারে অংশগ্রহণ করা হলো? প্রথম আমি তো 29 তারিখে আসলাম। 30 তারিখে আমার ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। এটা হলো এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশি। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ডেলিগেটরা আসছিল হোটেল শেরাটন বরণীতে। ওখানে ওই আপনার এনআরবি যে যারা ছিলেন অর্গানাইজার, তারা আমাকে ইনভাইট করেছিল একটা সেশনে। সেটা হলো যে এখানকার যে স্টুডেন্টদের নিয়ে কিভাবে ওয়ার্কফোর্স তৈরি করা যায়, আচ্ছা, কিভাবে বিভিন্ন দেশে যারা ডেলিগেটরে এসছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, এশিয়া, দুবাই, জাপান, অল দ্য ডেলিগেটস দে কেম, তারা আসছে এখানে। এসে তারা চাচ্ছে যে এখানকার মানুষদের, বিশেষ করে বিভিন্ন ধরনের ইনভেস্টিং করা, হসপিটাল অথবা রিসার্চ, এডুকেশন, যেভাবে ইনভেস্ট করতে চায় বা মানে ইনোভেশন করতে চায়, সেটার উপর সকলকে একসাথে প্রতি বছর তারা আপনার বাংলাদেশে একসাথে জড়ো করে। তো এখানে এই প্রথম আমি ওই যে 30 তারিখে এসে একটা ইয়েতে ছিলাম, প্যানেলে আর কি। তো খুব ভালো লেগেছিল এটা। তারপরে আমি করেছি হলো আপনার মিস্টে, MIST-তে, আর্মিদের যে আপনার ইউনিভার্সিটি এখানে। তো ওখানকার কমান্ডেন্ট খুব আমাকে বললো যে আপনি আসবেন এবং আপনি সবসময় আসবেন, এবং আমার বিশ্বাস যে আপনারা, আমাদের যে স্টুডেন্টরা আছে, এটা হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সায়েন্স, ওইটার উপর যাতে ন্যানোটা একসাথে করে একটা আপনার সাবজেক্ট অথবা কি বলে ডিসিপ্লিন খোলা যায় কিনা। তো আমি বললাম আমি তো রেডি, আই এম রেডি, আমি ওগুলো পড়াচ্ছি ওখানে। তো উনি খুব খুশি হলেন, বললো যে আপনি এনি টাইম আপনার সাথে এমনই হবে। তো এটা আমরা খুব আমি যাওয়ার আগেই করবো। এটা হলো MIST-তে। তারপর এরপরে ইউএপিতে, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে টক দিলাম। তারপর আপনার কুমিল্লাতে যাওয়ার আগে আপনার IUBAT-তে ওখানে টক হয়েছে, এবং তাদের সাথেও আমার MOU এগুলো হবে। এবং আমার বরাবরই, আমি এর আগেও আরটিভিতে বলেছি যে আমার উদ্দেশ্য হলো এখানে আসা, যে দেশকে কিভাবে আপনার বিশেষ করে ন্যানো প্রযুক্তি বা ম্যাটেরিয়াল সায়েন্স,
অথবা বায়োমেডিক্যাল সায়েন্স, কিভাবে আমাদের ইয়াং জেনারেশন বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা এগুলো ক্যাচ আপ করতে পারে, বিদেশিদের সাথে কাজ করতে পারে, আমাদের সাথে কাজ করতে পারে, পাবলিকেশন করতে পারে, এবং তারা পরবর্তীতে হায়ার এডুকেশনে যাবে। আপনি জানেন কিছুদিন আগে আরটিভিতে আমি একটা প্রোগ্রাম করেছি স্টুডেন্টদের নিয়ে। তো ঠিক ওদের মতোই এখানকার যত স্টুডেন্ট আছে আমার সাথে যোগাযোগ করছে, এবং আমি চাই যে যত স্টুডেন্ট যাবে তত আপনার আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো, কারণ ওরা আরেকটা ডিগ্রি অর্জন করবে, দেশের জন্য কিছু করবে বা ওখানে কিছু করবে, যেটাই করুক না কেন। আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চাই যে আমাদের দেশের ছেলেগুলো খুব ভালো করুক। দেশের ছেলেরা আসলে সমৃদ্ধির দিকে যাচ্ছে, সেটাও আপনাদের হাত ধরেই। এই যে একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এখানে তো নিশ্চয়ই পরিতৃপ্তির জায়গা অনেকখানি। পরিতৃপ্তি সহ আমি জানতে চাইবো যে এবার তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি গিয়েছেন, ঘুরে ঘুরে যখন আপনি আসলে আপনার বিষয়গুলো তাদেরকে জানালেন বা তারা আপনাকে জানলো, যেভাবেই বলি না কেন, উদ্দেশ্যগুলো কি কি আসলে পরিষ্কারভাবে তাদেরকে জানানো হয়েছে? হ্যাঁ, উদ্দেশ্য হলো যে ফার্স্ট অফ অল একটা মেমোরেন্ডাম অফ বলে MOU। তো এটা আপনার করার পরে যে উদ্দেশ্য হলো যে স্টুডেন্ট এক্সচেঞ্জ করা, দুই দেশের দুই ইউনিভার্সিটির মধ্যে রিসার্চ এক্সচেঞ্জ করা, রিসার্চ আইডিয়া। এখানে কিছু কিছু ওখানে যে কাজ করি বা সেন্টার অথবা যে সমস্ত জিনিসগুলো দরকার, ইকুইপমেন্টগুলো দরকার, সেই ধরনের জিনিসগুলোর কথা বলি, আমরা ওখানে কি করছি, আচ্ছা, এখানে একটা ধারণা দিচ্ছি। যদিও আমরা উই আর নট রেডি টু বাই অল দ্য ইনস্ট্রুমেন্ট, কারণ খুবই এক্সপেন্সিভ, বাট কিছু কিছু ইউনিভার্সিটি এগুলো কিনছে। আচ্ছা, তারা মানে একদম স্ক্র্যাচ থেকে, মানে জিরো থেকে শুরু করেছে, যেটা আমি ওখানে শুরু করেছিলাম। আচ্ছা, তো এখন এখানে আমি বলেছি যে আপনারা জিরো থেকে শুরু করেন, বাট শুরু করেন। যেমন ধরেন IUBT-তে ওই দিন গেলাম, আচ্ছা, দেখলাম একটা ছোট্ট একটা ল্যাবে ছেলেরা আপনার ন্যানো পার্টিকেলস তৈরি করছে। আমি তো একটু অবাক হয়ে গেলাম, কিসের মধ্যে, মানে পিগমেন্টেশন, আচ্ছা, কিছু লিফ, ফ্লাওয়ার, এগুলো থেকে। বাহ বাহ, যেটা আমি প্রথম দিকে 2005-এ ওখানে কিছুই ছিল না, ওখানে ওভাবেই শুরু করেছিলাম। তো আমি তাদের স্টোরিটা বললাম, আচ্ছা, তারা খুবই এনকারেজ ফিল করলো এবং বললো যে স্যার আপনি যদি আমাদেরকে একটু গাইড দেন, আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো, এবং আমার বিশ্বাস যে আমাদের পাবলিকেশন বের হবে। আমি পরে দেখলাম যে ওরা পাবলিকেশন করতেছে, করছে, যদিও ওরা বিশেষ করে যে অ্যানালাইসিস করা যন্ত্রগুলো নেই, ওগুলো ধরেন বিভিন্ন ইউনিভার্সিটিতে ওরা হেল্প নেয়, আমাদের ওখান থেকে নেয়। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটা আপনার আমরা করি যে উদ্দেশ্যটা। তারপর আরো উদ্দেশ্য হলো যে আপনার এই যে ওয়ার্ক ফোর্সম্যান, যেটা আপনার একটা ছেলে যদি এই ধরনের কাজগুলো করে, পরবর্তীতে নট অনলি এখানে কাজগুলো করতে পারবে, বাইরেও তাদের সমাদর আছে। বিভিন্ন আপনার নট অনলি USA, ইউরোপে, ইভেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, যদি এই ধরনের কাজের মান দেখে ওরা ওদেরকে নিয়ে যাবে। তারপরে এখন হলো AI এর যুগ, আমরা AI-কে এই যে টেকনোলজির সাথে অ্যাড করার চেষ্টা করছি। এখন এখানকার মোস্ট অফ দ্য স্টুডেন্ট CSC-র প্রতি ইন্টারেস্টেড, কম্পিউটার সায়েন্স। তো যার ফলে ওরা যদি একটু বসে বসে AI নিয়ে কাজ করে, এই আপনার ন্যানো টেকনোলজির সাথে, তারা অনেক পাবলিশন করতে পারবে। এবং এটাই কিন্তু ওয়ার্ল্ড চাচ্ছে, যে কত অল্প সময়ে, যেটা আমাদের হিউম্যান সোর্স বলতে পারবে না, কিন্তু মেশিন লার্নিং, কম্পিউটার রিলেটেড, তারা বলতে পারবে। যেমন ধরেন একটা জিনিস আমি 1 বছর ধরে ট্রাই করছি, মেথোডোলজি, ওটা আপনার 1 মিনিটে আপনার AI বলে দিচ্ছে যে এই মেথোডোলজি করলে তোমার ভালো হবে, তোমার সাশ্রয়ী, টাকা কম লাগবে, তুমি আরো বেটার রেজাল্ট পাবা, ওরা বলে দিচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, যেটা আমরা বছর পর বছর করে পাই না, সেটা যদি ওরা করতে পারে মেশিন লার্নিং এখানে, সেই জিনিসগুলো আমরা তাদেরকে একদমই জটিল সমস্যার সহজ সমাধান আমি বলবো, সেটাও সম্ভব হয়েছে আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই। আপনি যখন দেখেন যে বাংলাদেশের শিক্ষার্থীরা একদম শুরুর পর্যায়ে আছে, যে সময়টা আপনি একসময় পার করে এসেছেন, তখন তো মনের মধ্যে আসলে নানা কিছু উকি দেয়, অনেক কিছু কাজ করে। বাংলাদেশের শিক্ষার্থীদের সম্ভাবনা নিয়ে আপনি কি বলবেন? আমি খুবই আশাবাদী। আপনি বিশ্বাস করেন, হ্যাঁ, বাংলাদেশের অনেক সমস্যা আছে, আমি বলবো না পলিটিক্যাল সমস্যা, এই সমস্যা, আমাদের ফান্ডিং এর সমস্যা, লোক বলে ওরকম এক্সপার্টিস নেই যেগুলো আপনার ওখানে আছে। তো আমি চিন্তা করি এই যে ছেলেগুলো আছে, যে আমি বিভিন্ন ইউনিভার্সিটি প্রতি বছর আসি, আপনি জানেন যে আমি 35টা ইউনিভার্সিটির সাথে কাজ করছি, এবং এখানে হাজার হাজার ছেলেপেলে আছে। ওরা যখনই আমি বলি যে তোমরা যখনই বিরাট কনফারেন্সে বা হলে, যেমন কালকে বললাম বিশাল একটা ইয়ের মধ্যে ইন্টারন্যাশনাল কনফারেন্সে, আমি বললাম যে তোমরা কে কে হায়ার এডুকেশন করার জন্য বাইরে যেতে চাও, মোস্ট অফ দেম দে রেজ দেয়ার হ্যান্ড। এবং
আমার ভালো লাগলো যে ওরা চাচ্ছে যে ওদের কিছু কাজ করে যদি ওখানে হায়ার এডুকেশনের জন্য যেতে পারে, যেটা দেশেও অনেকে ফিরে আবার ওখানেও কাজ করে, হ্যাঁ, আবার ওখান থেকেও দেশকে হেল্প করার চেষ্টা করে, যেটা আমি করছি গত 10 বছর যাবত। হ্যাঁ, আমি তো অনেককেই হেল্প করছি যদিও আমি ওখানে থাকি, কিন্তু আমার মনটা থাকে এখানে, যে কারণ আমি বাংলাদেশকে ধারণ করি এবং বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বিশেষ করে, কারণ আমার গণ্ডিত এটাই, মানে আমি একজন শিক্ষক মানুষ, আমি হয়তো অন্য মানুষদের ওরকমভাবে হেল্প করতে পারবো, কিন্তু স্টুডেন্টদের হেল্প করতে পারবো, তাদের প্রফেসরদের, জুনিয়র ফ্যাকাল্টি ট্রেনিং, ওগুলোতে হেল্প করতে পারবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ইয়াং প্রফেসরদের যদি আমি বলে দিই তুমি এটার উপর কাজ করো তোমার স্টুডেন্টদের দিয়ে, আমি তোমার স্যাম্পলটা তৈরি করো, ওখানে অ্যানালাইসিস করে দিব, যার ফলে খুব শীঘ্রই কোলাবোরেশন রিসার্চ হয়ে যাচ্ছে। স্যার, আপনার কথা থেকে এটা উঠে আসছে যে ভৌগোলিক সীমারেখা কখনোই দেশকে ভালোবাসার জন্য কোনো বাধা নয়। দেশকে ভালোবাসতে চাইলে যে কোনো জায়গা থেকে যত দূরেই হোক না কেন সেখান থেকে ভালোবাসা যায়। স্যার, আপনি তো রিসেন্টলি একটি কনফারেন্সে অংশগ্রহণ করেছেন যেখানে বিভিন্ন দেশ থেকে ডেলিগেটররা তারা ইনভেস্ট করতে চাচ্ছে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে। কোন কোন সেক্টরের দিকে আসলে বেশি ঝোঁক আপনি লক্ষ্য করলেন? তারা ম্যাক্সিমাম মেইনলি তারা চাচ্ছে যে আপনার কেউ হয়তো লোক নিতে চাচ্ছে, এক্সপার্টিস লোক, আবার কেউ আপনার বিভিন্ন কোম্পানি ফর্ম করার জন্য এখানে টাকা ইনভেস্ট করতে চাচ্ছে, আচ্ছা, আবার কেউ হয়তো এডুকেশন ইউনিভার্সিটিতে হেল্প করতে চাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি। বিশেষ করে আপনার এখানকার যারা, আমি বলবো যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে আপনার ডক্টর সবুর খান, উনি খুবই দেখলাম বেশ চেয়ারম্যান অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উনি বেশ ওই দিন আমার সাথে কথা হলো ওনার সাথে 1-to-1। উনি দেখলাম যে বেশ প্রায়োরিটি দিচ্ছে দেশের হায়ার এডুকেশনের জন্য, এবং উনি চাচ্ছে যে আমি ওনার সাথে কাজ করি, এবং ওনার প্রচুর হাজার হাজার স্টুডেন্ট কাজ করছে। আমি সিরিজ অফ একটা লেকচার দিব, বিভিন্ন ডিপার্টমেন্টে যাব, এবং আমি হয়তো ওখানে ভিজিটিং প্রফেসর হিসেবে জয়েন করব, এবং ওদের যে রিসার্চ যে গ্রুপগুলো আছে এদের সাথে বসে কিভাবে রিসার্চকে আরো দূরে এগিয়ে নিয়ে যায়, একটা ইনিশিয়েটিভ কথা বললাম আমি। ঠিক এই ধরনের যে কাজগুলো আছে এগুলোই আমি ওখানে থেকেও করতে পারছি। হ্যাঁ, আমি অনলাইনে করলাম বা ফোন করলাম, আবার মাঝে মাঝে আসলাম, হ্যাঁ, ছুটিতে আসলাম, তারপর কাজগুলো দেখলাম, ওরা কাজ করলো। তো আপনি যেটা বললেন যে আমি দূরে থেকেও সবকিছু করা যায়, এখন পৃথিবীতে গ্লোবালাইজেশন, এবং এটা কোনো ব্যাপারই না যে আমাকে এখানে থাকতে হবে, ইউ ক্যান ডু এনিওয়্যার, তাই না? জি স্যার। বিশেষ করে স্যার, ন্যানো টেকনোলজি নিয়ে যদি বাংলাদেশে কাজ করা হয় সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশেই হচ্ছে গবেষণা করা ন্যানো টেকনোলজি নিয়ে। এই যে গবেষণা করা, এটা তো বেশ সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ একই সাথে। ডেভেলপ করতে হলে যেটা খুবই জরুরি, গবেষণার দিকে শিক্ষার্থীদের আগ্রহ কতখানি? আমি এখন তাহলে একটা কথা বলি, ওদের আগ্রহ, যে যতগুলো ইউনিভার্সিটি আমি গিয়েছি প্রচন্ড আগ্রহ। আচ্ছা, কথা হলো যে ওদের তো আপনার রিসোর্স লাগবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটা ন্যাশনাল ন্যানো ইনস্টিটিউট করার জন্য, যেটা ইউএসএতে করি, এটার মেম্বার আমি। এটা সৌভাগ্য যে আমি ওয়াশিংটন যে ওদের যে অ্যাডমিনিস্ট্রেশন, এখন তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, যে অ্যাডমিনিস্ট্রেশন আসুক না কেন ওটার মেম্বার আমি, NNI, ন্যাশনাল ন্যানো ইনস্টিটিউট ইন ইউএসএ। ঠিক এই ধরনের যদি ন্যাশনাল ন্যানো ইনস্টিটিউট করা যায় বাংলাদেশে, তাহলে কি হবে, একসাথে একটা সেন্টার করে, যেটা আমি বসবো এই কিছুদিনের মধ্যেই, যেই সরকার আসুক না কেন, আমি এই কনসেপ্টটা দিতে চাচ্ছি। সেটা হলো যদি এই ধরনের করা যায় তাহলে একটা আপনার ইনস্টিটিউট করলো যেখানে সব ইউনিভার্সিটি অর্গানাইজেশন ছেলেপেলেরা এসে কাজ করতে পারে, বুঝছেন? সেই সুযোগটা যদি দেওয়া হয়, একটা প্লেস, ওয়ান ফ্রেম, সবগুলো ইউনিভার্সিটি কাজ করা যায়। আমি জানি এখন বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন অর্গানাইজেশন তাদের কাজ করে, এটা আমি বলবো ঠিক আছে 1-to-1 করে, কিন্তু আবার অন্য ইউনিভার্সিটি ওই সুযোগগুলো পায় না, তো তাদেরও তো সুযোগ দিতে হবে। সেই জন্য একটা কমন একটা জায়গা যদি আমরা করতে পারি, এটা বিশাল আপনার উপকার হবে দেশের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য। কি জন্য আমি বলি, আপনি কিছুক্ষণ আগে বলছেন ব্যয় সাপেক্ষ এবং ব্যয়বহুল ইনস্ট্রুমেন্টগুলো, এবং আপনার টাইম কনজিউমিং অলসো। যদি ওয়ান প্লেসে যদি আপনি এই ধরনের আমেরিকাতে যেটা আছে আপনার ন্যাশনাল ন্যানো ইনস্টিটিউট করতে পারেন, তাহলে আপনি ওই সবাই আসতে পারবে, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, ছোট ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটি, বা হ্যাঁ, বা কে কার, তাই না, পাওয়ার নিয়ে থাকবে, এক কথায় মেধাবীদের একটা সহ অবস্থান হবে এখানে। স্যার,
এই যে মেধাবীদের সহ অবস্থানের জন্য সকলকে সমন্বয় করার আপ্রাণ প্রচেষ্টা আপনার, সেটা সত্যিই সাধুবাদ জানাতে হয়। এবং একই সাথে আমি জানতে চাইবো যে এই জায়গাতে আসলে চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জগুলো হলো আমাদের একটা কথা হলো কমিটমেন্ট রাখতে হবে। আচ্ছা এটা আমি মাঝে মাঝে দেখেছি যে একটু ডিফারেন্ট ওয়েতে আমি দেখি, আচ্ছা যেটা আমার ভালো লাগে না, সত্যি কথা। একটু টাইম কনজিউমিং, যেটা আমি পছন্দ করি না। আমি রাইট দ্য ওয়েতে পছন্দ করি, আচ্ছা যেটা আমি স্টুডেন্টদের বলি। আমি খুবই খুশি যেটা এখনই করতে হবে, এখনই করে তুমি ডেটাগুলো ইয়ে করে ফেলো। এখন আমি যদি ফেলে রাখি কাজটা, জি ওই যে বলে না আপনার, আপনি যত ডিলে করবেন, হ্যাঁ, তাদের বিচারটাও ওই যে জাস্টিস ডিলে হয়। জি জি তো আপনার সেটি এখানেও তাই, আপনি যদি কাজ ফেলে রাখেন তাহলে কাজ কিভাবে আগাবে, সেটা একটা চ্যালেঞ্জ। আরেকটা হলো যে অবশ্যই এই ব্যাপারে আপনার গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, কারণ এই ধরনের একটা সেন্টার করতে গেলে আপনার টাকা পয়সার ব্যাপার। এবং আমার বিশ্বাস যদি এই ধরনের কনসেপ্টগুলো, আইডিয়াগুলো ওনারা নিতে পারে, সরকার হোক বেসরকারি হোক যাই হোক, তাহলে আমার মনে হয় বিশ্বাস যে আমরা কাজ করতে পারবো। যেমনটা বলছিলেন যে অনেক রকম চ্যালেঞ্জই আছে, কিন্তু এই চ্যালেঞ্জগুলো থেকে উতরানোরও নিশ্চয়ই উপায়ও আছে। একটু উপায়গুলো শুনি আপনার মুখে। উপায়গুলো আসলে সবচেয়ে হলো আপনার সদিচ্ছা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। আপনার যদি কাজ করার আগ্রহ থাকে, যেটা আমরা বিদেশ থেকে শিখেছি, আমি জাপানেও ছিলাম, আমেরিকা ছিলাম বা অন্যান্য দেশেও, আপনার সদিচ্ছা এবং আগ্রহ এটা থাকলে, এটা হলো প্রথম থাকতে হবে আপনাকে। জি আরেকটা হলো যে কনসেপ্টগুলো জানতে হবে, যে আপনি রাইট পার্সনকে দিতে হবে। জি যে আপনি ন্যানো টেকনোলজি কাজ করছেন, আপনি যদি এখন চিকিৎসা বিজ্ঞানের বা যারা মেডিসিন বা অন্য কাজ করে তারা আসলে তো হবে না। একদমই তাই। এটা হলো বেসিক সায়েন্স। যারা চিকিৎসা বিজ্ঞানে কাজ করে তাদেরকেই রাখতে হবে, জানেন, ডাক্তার যারা, সঠিক মানুষকে সঠিক সঠিক জায়গায় জায়গায় রাখতে রাখতে হবে। হবে। তারপর হলো আপনার, আমরা যে কনসেপ্ট দিচ্ছি বা ইয়ে করছি, এটার জন্য একটা হয়তো ফান্ডিং এর দরকার, সেই ফান্ডিংটা লাগবে। হ্যাঁ, এটা হয়তো আপনার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অথবা সরকারিভাবে, যেটা যেটা ধরেন ইউজিসি এখন অনেক গ্র্যান্ট দিচ্ছে, জি হিট গ্র্যান্ট যেটা বলে, জি এবং অনেক ইউনিভার্সিটি পেয়েছে এক একটা গ্র্যান্ট 5 থেকে 6 কোটি টাকা। ওই যে 6 কোটি টাকা যদি প্রপারলি ইউজ করা যায়, কিছু ইনস্ট্রুমেন্ট কিনে জি এবং কিছু লোকবল নিয়ে কিনা যায়, যেই প্রফেসরই পেলো জি এবং পেয়েছে, এবং আমার বিশ্বাস তারা কাজ করবে। তো তাদের চ্যালেঞ্জ আসবে, কিন্তু ওই যে ফান্ডিংটা পাওয়াতে তাদের এখন অনেক ইজি হলো, যে টাকা হলে যে জিনিসগুলো কেনা যায়। আরেকটা হলো যে আপনি টাকা পেলেই তো হলো না, না, আপনাকে এটাকে জানতে হবে। অনেস্টলি এটাকে ইউটিলাইজ করতে হবে, একদম। এবং প্রপার লোককে নিয়োগ দিতে হবে, একদম। প্রপার কেমিক্যালস আনতে হবে, প্রপার ইনস্ট্রুমেন্ট কিনতে হবে, তারপর আপনি ডেটা পাবেন, ওগুলোকে অ্যানালাইসিস করতে হবে, তারপর আপনি একটা ড্রাফট লিখতে হবে আপনার স্টুডেন্টদের নিয়ে, তারপর আপনার ফাইনাল ডেলিভারি যেটা পেপার, ওটা পাবলিশ করবেন, ওটা দিয়ে আপনি প্যাটেন্ট করতে পারেন বা আপনার অ্যাপ্লিকেশনে যেতে পারেন। তো এখানে দেখেন ধাপ 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 ধাপ, এই যে প্রত্যেকটা চ্যালেঞ্জ কিন্তু আসবে, একদম। কিন্তু এটার প্রথম উপায় হলো আপনাকে ফান্ডিংটা কনফার্ম করতে হবে, আচ্ছা। আপনার একটা প্ল্যান থাকতে হবে, গুড কনসেপ্ট, এবং আপনার সদিচ্ছা থাকতে হবে। একদম একদম। স্যার, আমরা যদি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আসি, ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত আসলে কি ধরনের প্রভাব ফেলছে শিক্ষার্থী এবং গবেষকদের জন্য? আপনার পরামর্শ কি এক্ষেত্রে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি ইয়ে করেছেন। আমি মনে করি দুঃখজনক হলেও ভেরি আনফর্চুনেট, এই গভর্নমেন্ট আসার পর থেকে রীতিমতো স্টুডেন্টদের উপর খড়গ নেমে গেছে। আচ্ছা কারণ আপনি দেখেন, ওরা ভিসা অনেক টাইট করে ফেলছে এখন। ইভেন অনেকে আপনার ফুল ফান্ডিং ইয়ে করার পর আমি শুনেছি 2-1 স্টুডেন্টকে রিজেক্ট করেছে। আচ্ছা। আর আপনার ফাইনাল ইয়ে সেলফ ফিন্যান্স তো দূরের কথা। তারপর আপনার ওখানে যারা পাস করে বেরোচ্ছে ওদেরকে একটা ওপিটি সিস্টেম, অপশনাল ট্রেনিং বলে, ওইটাও ওরা বন্ধ করে দিছে। এবং যারা পাস করে H1B-তে যাবে, সেটার জন্য সে $100,000 দিতে হবে। আচ্ছা। এটা চিন্তাই করা যায় না, একটা ছেলে কিভাবে $100,000 দিবে। এই যে স্টুডেন্টদের উপর রীতিমতো খড়গ নেমে আসছে। আমি ওই দিন আপনার NBR অনুষ্ঠানে জি পল, ভদ্রলোক পল নাম, US এম্বাসি থেকে আসলো, তাকে আমি জিজ্ঞেস করলাম ডাইরেক্টলি, খাচ্ছিলাম একসাথে, যে পল, হোয়াটস দ্য প্রবলেম, যে আমি বাংলায় বলছি, জি যে তোমরা ভিসা খুবই কঠিন করে দিচ্ছ এবং আমাদের স্টুডেন্টদের জন্য অনেক সমস্যা হচ্ছে। আমরা প্রফেসররা এত কষ্ট করে রিকমেন্ড করি, এত কষ্ট করে ওরা টাকা পয়সা দিয়ে খরচ করে, আইএলস খরচ করে একটা আশা নিয়ে যাচ্ছে, কিন্তু রিজেক্ট করে দিচ্ছ। তখন বলো যে আসলে টু টেল ইউ ফ্র্যাঙ্কলি ডক্টর উদ্দিন, যে
আপনি যেটা বলছেন সেটা আমাদেরও কথা, কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন এভাবে বললো আমাকে, হ্যাঁ একদম ইয়েতে বুঝতে যে পেরেছি। মানে কিছু করার নাই, আমাদের হাত পা বাঁধা, হুম, 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 আমাদের কিছু করার নাই। তারা অনেক স্ট্রিক্ট করে দিচ্ছে অনেক ব্যাপারে, বিশেষ করে স্টুডেন্টদের। আচ্ছা। ফান্ডিংয়ের ক্ষেত্রে দেখেন বড় বড় ইউনিভার্সিটিগুলো, হার্ভার্ড, তারপরে আপনার MIT, এদের প্রচুর ফান্ডিং আপনারা শুনেছেন কাট করে দিয়েছে, জি। মানে যার ফলে ওরা লস্যুট করেছে, এবং লস্যুটে কিন্তু পারছে না, আচ্ছা। তারা হেরে যাচ্ছে। এবং আমার বিশ্বাস যে ইনশাল্লাহ সুদিন আসবে, যেটা আপনি বললেন যে এই যে নীতিগুলো করার ফলে স্টুডেন্টদের অনেক প্রবলেম হচ্ছে, এবং অনেক মানুষদেরও যে অভিবাসন নীতি, যারা অনেকে আপনার এই যে গ্রিন কার্ড থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে ভিসা দিচ্ছে না, নট অনলি স্টুডেন্ট, জি। এবং আবার আপনার নর্মাল যারা যাচ্ছে তাদের উপর শুনলাম এখন 15 থেকে 16 লাখ টাকা দিতে হবে বন্ডিং, আপনারা শুনেছেন কিনা, বন্ড জি, দিতে জি, হবে। জি, জি। তো এগুলো কিভাবে সম্ভব? সত্যিই দ্যাট তাই। মিনস তারা চাচ্ছে না যে স্টুডেন্ট বলেন বা নর্মাল মানুষ ওখানে যায় এবং কাজ করুক বা ইয়ে করুক, এটা চাচ্ছে না আর কি। কিন্তু এই যে এই না চাওয়া, এই যে কি বলবো, বৈষম্যমূলক একটা আচরণ, এটা কেন হচ্ছে? আসলে বুঝছেন তো, এই ভদ্রলোক তো আসলে মানে ওয়ান ম্যান শো, যেটা আসলে আমেরিকাতে যারা আছে, যারা খুবই যারা রিয়েল পলিটিশিয়ান, দেশকে ভালোবাসে, তারাও তো পছন্দ করছে না, জি, জি, তারাও তো ইয়ে করছে না। কিন্তু আমার বিশ্বাস যে এই যে মিড টার্ম ইলেকশন হলে জি। এটা তার, আমি শিওর যে সে কিন্তু সুবিধা করতে পারবে না, তখন একচ্ছত্রভাবে যে সাইন করা এগুলো করতে পারবে না। স্যার, এবার তো আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে একদম সরাসরি দেখা করেছেন, কথা হয়েছে। তারা আসলে তাদের জায়গা থেকে কি কি সংকট আপনার সামনে তুলে ধরেছে, এবং সেই সংকটগুলোর আপনার কাছে সমাধান কি মনে হয়? এখানকার, জি, বাংলাদেশের। আচ্ছা, এখানকার সমস্যা হলে ওটাই বলে যে স্যার, যারা জুনিয়র ফ্যাকাল্টি, আমরা তো আসলে একটা ভয়ের মধ্যে থাকি, যারা সিনিয়র আছে অ্যাডমিনিস্ট্রেশন, তারা তাদের কাছে যেতেও পারি না অনেক সময়, কিন্তু আমাদের ছেলেরা আসে, হ্যাঁ, তারা বিশেষ করে আপনার কেমিক্যালসের অভাবটা রিসার্চ করার জন্য মেইনলি, জি। ইনস্ট্রুমেন্টেশন অভাবটা, তখন আমরা বলি যে কিছুটা হেল্প করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলি আচ্ছা। যে আপনারা প্লিজ এদেরকে একটু হেল্প করেন, নাহলে ওরা কীভাবে রাইজ করবে, প্রমোশন হবে, আচ্ছা। হ্যাঁ, তারপরে ছেলেগুলো কিভাবে পাবলিকেশন করবে, ওরা যে যাবে, হ্যাঁ, যদিও এখন দেখেন US গভর্নমেন্ট প্রচুর টাইট করছে, আমি US গভর্নমেন্টের কথা বলছি, জি, জি। বা ওদিক দিয়ে আবার অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ওগুলো ঠিক আছে, ওগুলো ঠিক আছে, কিন্তু US বিশেষ করে জি। আমি কি বলবো, আমার বিশ্বাস যে এই জিনিসগুলো চলে যাবে, হ্যাঁ, এক সময় মেঘের পরে, হ্যাঁ, সুন্দর একটা সুন্দর সকাল একটা আসবেই। সকাল আসবে, আমার বিশ্বাস। আপনি যেটা বললেন যে এই প্রফেসরগুলো খুব একটু অসুবিধা আছে, কিন্তু আমি চেষ্টা করি যে তোমরা থিওরিটিক্যাল যতটুকু পারো থিওরিক্যালি বা সিমুলেশন এগুলোতে চেষ্টা করো, একটা কম্পিউটার বসে কিন্তু অনেক কিছু কাজ করা যায়, একদমই। এবং কিছু কিছু ফ্যাকাল্টি আবার আপনার এই যে বিভিন্ন গ্র্যান্টও পাচ্ছে, তারাও কাজ করছে। জি। তো আসলে দুটোর মধ্যেই আছে সুবিধা অসুবিধা, চ্যালেঞ্জিং ইস্যুগুলো, আবার কিছু কিছু কাজ হচ্ছে। আচ্ছা। আমি আশাবাদী, দিন দিন তো হচ্ছে, একদমই, একদমই। কিন্তু আসলে আপনার একটা স্বপ্নটা দেশে, দেখতে হবে। আরেকটা কথা বলি, সেটা হলো একটা দেশের জন্য একটা স্টেবল গভর্নমেন্ট লাগবে, না হলে কিন্তু অনেক অসুবিধা হয়, আপনি জানেন তো। আমরাও আশা করছি যে সেই সমস্যাগুলো আসলে অতি দ্রুতই আমাদের থেকে দূরে সরে যাবে, এবং আমরা আবারও আগের মতো খুব সুন্দরভাবে সবকিছু পালন করতে পারবো। স্যার, যেসব দেশে আপনি কাজ করছেন, দেখা যাচ্ছে যে দেশে আসলে যে ধরনের গবেষণা হয় একদম নতুন করে শুরু হয়, দেশের বাইরে যেসব বিজ্ঞানীরা রয়েছেন তাদের একটা ইন্টারফেয়ার এখানে খুব জরুরি হয়ে পড়ে। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? হ্যাঁ, ওই যে আপনার আমি মনে করি এখানকার ইউনিভার্সিটিগুলোকে বিদেশি প্রফেসর যারা আছে, তাদেরকে ইনভাইট করবেন, তারা যে আসে না তা না, কিছু কিছু ইউনিভার্সিটি আমি দেখেছি তারা এখানে টিচিং করছে, হ্যাঁ, অনেক অনেক ইউনিভার্সিটি আমি দেখেছি, এবং আপনার তাদের এক্সপার্টিসগুলো, তাদের যে চিন্তাধারা ডিফারেন্ট দেন আমাদের এখানকার প্রফেসরদের। আচ্ছা। তো এই যে আপনার এগুলো আনলে আমাদের স্টুডেন্টরা বা যারা জুনিয়র ফ্যাকাল্টি, তারা কিন্তু লার্ন করতে পারবে একদম। যে জিনিসগুলো, কারণ তারা তাদের দেশে এই জিনিসগুলো রপ্ত করছে বা কনসেপ্টগুলো করছে। এখন ওদেরকে ইনভাইট করলে, এখানে নিয়ে আসলে, অনেক প্রফেসর আনছে এবং তারা কাজ করছে, তারা হেল্প করছে। বিশেষ করে জাপানের কথা বলবো, আচ্ছা। জাপানের কিছু কিছু প্রফেসর আসে এখানে ল্যাঙ্গুয়েজ শেখাতে। আচ্ছা। তারা কিন্তু এখান থেকে ল্যাঙ্গুয়েজ শেখার পর তারা এই যে ছাত্রগুলো নিয়ে যাচ্ছে, কারণ ওখানে ল্যাঙ্গুয়েজটা হলো ফ্যাক্টর, এবং তারা ওখানে কাজ করছে, আবার পড়াশোনা করতেছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখেছি কিছু কিছু ইউনিভার্সিটি যে জাপানিজ প্রফেসর বা এডুকেটেডদের নিয়ে আসছে এখানে, এটা একটা জাস্ট উদাহরণ বললাম আর কি। আচ্ছা স্যার, আপনি যেসব দেশে কাজ করছেন মোটামুটি অনেক দেশের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে আপনার, সেই সব দেশের অভিজ্ঞতায় আপনি কি বলবেন যে
দেশের সরকার আসলে এসব কাজে সহযোগিতা করার মনোভাবটা কতখানি জরুরি, এবং বাংলাদেশের প্রেক্ষাপট থেকেই বা আপনি কি বলবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার দুঃখ এটাই যে দেখেন, আমি মালয়েশিয়া, ইন্ডিয়া, সৌদি আরব, থাইল্যান্ড গিয়েছি গত জানুয়ারিতে, জি। ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, ওগুলো তো বাদই দিলাম, আমি পাশাপাশি দেশগুলি বললাম। ওরা কিন্তু বিশেষ করে আমি অবাক হয়ে যাচ্ছি, পাকিস্তান, ইন্ডিয়া, এরা যে গত আপনার 10 ইয়ার্সে যে কি রাইজ করেছে রিসার্চে, আনবিলিভেবল, আচ্ছা। মানে বিশ্বাসই করা যায় না। সেই জন্য আমি মনে করি এই যে ধারণাগুলো আপনার বিভিন্ন যে দেশে আমি যাই বা প্রফেসরদের কোলাবোরেশন করছি, এখানকার ইউনিভার্সিটি যারা আছে আমি সেটাই করছি। আমি কিছু কিছু ইউনিভার্সিটিতে কথা বলেছি যে যদি আপনারা ওই সমস্ত ইউনিভার্সিটিতে কোলাবোরেশন করেন, আমি একটা মিডিয়া হিসাবে কাজ করব, যাতে আপনারা ছেলেবেলেগুলো কাজ করতে পারে, ওদের ছেলেবেলেগুলো কাজ করতে পারে। এগুলো তো দূরে না, এবং এদের যে কনসেপ্টগুলো, যে এদের যে কাজ করছে, যেমন ইন্ডিয়া, চায়না, এখানে দরকার, খুবই দরকার এগুলো। এবং আমার বিশ্বাস যে এভাবে যদি আমরা আপনার গ্লোবাল কোলাবোরেশন করতে পারি, বিশেষ করে পাশাপাশি দেশগুলো, এবং আমরা তো ওখানে আছি, বিশেষ করে আমরা দেশের লোক যদি ওখানে থাকি, কিন্তু আমরা যতটুকু আমরা করব ইনশাল্লাহ। কিন্তু আমার মনে হয় এই সমস্ত দেশের ইউনিভার্সিটিগুলো, এই যে পাশাপাশি ইউনিভার্সিটি, যায় না যে তা না, আমি বলবো না, যদি কোলাবোরেশন রাখতে পারে তাহলে খুব সহজেই এটা চেঞ্জ করা যাবে, কারণ এটা দূর না বেশি। একদমই তাই। এবং আসলে যোগাযোগ ব্যবস্থার এত উন্নয়ন হয়েছে যে খুব সহজেই চাইলেই মানুষ কিন্তু পারবেও, খুব বেশি কঠিন নয়। নিশ্চয়ই আমরা সম্ভাবনা দেখছি, সম্ভাবনার জন্যই আসলে আমরা স্বপ্ন দেখা শুরু করি, স্বপ্ন দেখতে থাকি। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। একদম শেষ পর্যায়ে আপনি কি বলতে চান? আমি আসলে আপনাদের মাধ্যমে RTVকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে অনেকেই আমার পরিচিত, এবং আমি অনেকগুলি প্রোগ্রাম করেছি, এবং আমার বিশ্বাস যে আমাদের দেশ যদি আপনার বিশেষ করে বিভিন্ন কনফারেন্সগুলো হচ্ছে এখানে, উদ্দেশ্য হলো যে মূল জিনিস হলো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অন্ধকারের মধ্যে যেতে যেতে একসময় আপনি আলোর মুখ দেখবেন। সেই জন্য একটা টানেলের মধ্যে, অন্ধকার থেকে যখন আপনি টানেল পার হয়ে যখন আলোর মধ্যে যাবেন, তখন কিন্তু অনেক কিছু হবে। তো আমারও ধারণা যে আমি একজন ব্যক্তি পারবো না, এটা আসতে হবে সবাইকে নিয়ে একসাথে, যদি আমরা সৎভাবে এবং আগ্রহ নিয়ে কাজ করি, বিশেষ করে এডুকেশনে, কারণ এডুকেশনের বিকল্প নেই, একদম, তাই না? শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই না, যেটা আমরা বলি। সেই জন্য আপনাকে এডুকেশনকে, খুব সায়েন্সকে প্রায়োরিটি দিতে হবে। এবং আমার বিশ্বাস যে আমাদের দেশের লোকরা যারা শুনছেন, এবং আমার ছাত্ররা বা স্টুডেন্টরা বা দেশের মানুষরা, আমার বিশ্বাস যে আমার কথাগুলো একটু অন্তত হলো স্মরণ করবেন, এবং আমার বিশ্বাস যে আমাদের ছেলেরা যাতে ভালো করে, দেশের ছেলেরা বিদেশে হোক, এখানে হোক, সেই কামনাই আমি করছি। অবশ্যই স্যার, আপনার জন্য শুভকামনা থাকলো, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের মাটিতে সফল শিক্ষাবিদ, গবেষক অধ্যাপক ডক্টর জামাল উদ্দিনের সাথে, যিনি স্বপ্ন দেখেন এক উজ্জ্বল বাংলাদেশের, স্বপ্ন দেখেন একদিন যুক্তরাষ্ট্রের বিশ্বগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে। প্রবাসে পরবাসের অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আসছে সপ্তাহে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আজকে আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।